হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ চলে এসেছি বাচ্চাদের বাংলা ব্যাকরণের একটি টপিক নিয়ে। তো বাচ্চাদের বাংলা ব্যাকরণ বলতে পার্ট 1-এ আমি তোমাদের যে বিষয়গুলো আলোচনা করেছি, এটা হচ্ছে পার্ট 2-এ আছে। তো দেখো, পার্ট 2-এ আমরা বাচ্চাদের বাংলা ব্যাকরণ বলতে কয়েকটি অংশকে রেখেছি। সেগুলি কি না, বিশেষ্য পদ এবং এর প্রকারভেদ, তারপরে রয়েছে লিঙ্গ, বচন এবং শুদ্ধ বানান। তো প্রথমে আসছে বিশেষ্য পদ কাকে বলে। বিশেষ্য পদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা ইত্যাদির নাম বোঝানো হয়ে থাকে তাকে বলবো বিশেষ্য পদ। সাধারণ অর্থে বিশেষ্য পদ বলতে কি না, যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাতে বস্তুর নামই হোক, ব্যক্তির নামই হোক, কি কোনো জায়গার নামই হোক, যা কিছু নাম বোঝাবে সেটা হয়ে যাবে বিশেষ্য পদ। এই বিশেষ্য পদকে আমরা সাধারণত 6টা ভাগে ভাগ করি। কি কি না, ব্যক্তিবাচক বিশেষ্য পদ, মানে যার দ্বারা শুধুমাত্র ব্যক্তিকেই বোঝাবে, কোনো পার্সন, কোনো ব্যক্তি তাদের নাম। যেমন রবীন্দ্রনাথ হন একজন কবি, এখানে রবীন্দ্রনাথ হচ্ছে একজন ব্যক্তির নাম। বিবেকানন্দ ছিলেন একজন সন্ন্যাসী, এখানে বিবেকানন্দ একজন ব্যক্তির নাম। তাহলে এগুলোকে বলা হয় ব্যক্তিবাচক বিশেষ্য পদ। এরপর আসছি বস্তুবাচক বিশেষ্য পদ। বস্তুবাচক বিশেষ্য পদ বলতে না, কোনো পদার্থ বোঝাবে, কোনো পদার্থের নাম, যাতে জড়বস্তু। যেমন যদি বলা হয় বাড়িটি হয় খুব সুন্দর, এখানে বাড়িটি এটা একটা পদার্থের বোঝাচ্ছে, তাহলে এটাকে বলবো বস্তুবাচক বিশেষ্য পদ। তাছাড়াও চেয়ার, টেবিল, ঘর, বাড়ি, এই সমস্ত যে সমস্ত রয়েছে, শব্দ রয়েছে বাংলা শব্দ ভাণ্ডারে, সেগুলোকে আমরা বলবো বস্তুবাচক বিশেষ্য পদ। এবার আসছে জাতিবাচক। জাতি বলতে কি না, একটা যে শব্দটার দ্বারা, যে পদটার দ্বারা কি একটা বিশেষ একটা সমগ্র জাতিকে বোঝাবে। যেমন ধরো যদি বলা হয় শিক্ষক, শিক্ষক এই শব্দটা দ্বারা কি শিক্ষকদের কি তো বোঝানো হয়, অন্য কোনো মানুষদেরকে বোঝানো হয় কি? হয় না। তাহলে যে শিক্ষক, ডাক্তার, নার্স, পুলিশ, এই সমস্ত যে শব্দগুলো বা পদগুলো রয়েছে, এই পদগুলো দ্বারা কি ওই জাতিটাকেই নির্দেশ করছে, এটাকে বলবো কি জাতিবাচক বিশেষ্য পদ। এরপর আসছে গুণবাচক বিশেষ্য পদ। গুণবাচক বলতে কি না, যে পদটার দ্বারা কি কোনো একটা গুণ, কোনো ব্যক্তির একটা কোনো গুণ পরিস্ফুট হয়, সেটাকে বলবো গুণবাচক বিশেষ্য পদ। যেমন যদি বলি যে দয়ালুতা হয় একটি পরম ধর্ম, এখানে দয়ালুতা এটা হচ্ছে একটা গুণবাচক। কি নিষ্ঠুরতা, কঠোরতা, সততা, এরকম এই যে ভদ্রতা, এই যে এগুলো পাচ্ছি, এগুলোকে আমরা কি বলবো না গুণবাচক বিশেষ্য পদ। এরপর আসছি সমষ্টিবাচক বিশেষ্য পদ। সমষ্টি কি মানে সমষ্টি দ্বারাই তোমরা বুঝতে পারবে যে এ কি মানে একটা দল, এক গুচ্ছ, একটা মানে এক ঝাঁক, এরকম বোঝাবে। যেমন যদি বলে এক ঝাঁক পাখি উড়ে গেল, তাহলে এখানে শুধু একটা পাখি নয়, মানে এক ঝাঁক, মানে অসংখ্য পাখি। তারপর বলো একদল ছাত্ররা ক্লাসে ঢুকলেন। একদল ছাত্র, কতগুলো ছাত্র? একটি কি না, একদল ছাত্র। তাহলে এগুলোকে বলবো আমরা কি একদল ছাত্র, এক ঝাঁক মাছ, এক ঝাঁক পাখি, একদল গরু। তাহলে এই যে সব ইয়েগুলো, শব্দগুলো বা পদগুলো, এর দ্বারা কি হচ্ছে একটা অনেক গুচ্ছ বা অনেক সমষ্টিকে বোঝানো হচ্ছে। এগুলোকে বলবো আমরা সমষ্টিবাচক বিশেষ্য পদ। এরপর সবশেষে আসছি ক্রিয়াবাচক। ক্রিয়াবাচক কাকে বলা হয় না, যা যা পদের দ্বারা বা যে পদের দ্বারা আমরা কি মানে কোনো ক্রিয়ার বোঝাবে। ক্রিয়া মানে কি কাজ, তাই তো? যেমন যদি বলি আমাদের শরীর চর্চা করা হলো একটি ব্যায়াম, শরীর চর্চা, তাহলে যে শরীর চর্চা এখানে একটা কাজ হয়ে যাচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে কি ক্রিয়াবাচক বিষয়। দৌড়ানো শরীরের পক্ষে ভালো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এটাও স্বাস্থ্যের জন্য দরকার। তাহলে এই সমস্ত যে আমরা পদগুলো ব্যবহার করছি, এগুলোকে কি বলবো ক্রিয়াবাচক বিশেষ্য পদ। এরপর দেখো নেক্সট যে আলোচ্য বিষয় আছে, নেক্সট যে আলোচ্য বিষয় আছে বন্ধুরা, সেটি কি না লিঙ্গ। বিশেষ্য পদ হলো এবং এর প্রকারভেদ দেখো দেখানো আছে এখানে। বিশেষ্য পদকে আমরা 6টা ভাগে ভাগ করেছি, যেগুলো বললাম তোমাদের সেগুলো তোমরা দেখে নেবে। দেখো বন্ধুরা, এরপর যে আলোচ্য বিষয়টিকে আমরা রেখেছি বা আলোচনা করবো বলে বলেছি, সেটা হচ্ছে লিঙ্গ। তার লিঙ্গ কাকে বলে না, লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। যে পদ বা যে শব্দটা দ্বারা একটা চিহ্ন বা একটা জাতিকে নির্দেশ করবে তাকে আমরা লিঙ্গ বলবো। এই লিঙ্গকে আমরা 4টি ভাগে ভাগ করি। কি কি না পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ ও উভয় লিঙ্গ। তাহলে লিঙ্গকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। কি কি পুংলিঙ্গ, প্রথমে পুংলিঙ্গ কাকে বলে। দেখো পুংলিঙ্গ মানে মধ্যে, কথাটার মধ্যে তোমরা বুঝতে পারছো যে পুংলিঙ্গ মানে পুরুষ জাতিকে বোঝাবে। তাহলে যে লিঙ্গের দ্বারা একটা পুরুষ জাতিকে বোঝানো হয় সেটাকে আমরা কি বলবো পুরুষ লিঙ্গ বা পুংলিঙ্গ, সহজে সংক্ষেপে বলা হয়। যেমন ধরো বাবা, দাদু, কাকা, এই সমস্ত যে শব্দগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো পুরুষ লিঙ্গ বা পুংলিঙ্গ।
এরপর আসছে স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ কি না, এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর কি স্ত্রীবাচক শব্দ, যেমন বাবা বললাম, এটা পুংলিঙ্গ, তাহলে কি হবে মা, কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসিমা, দিদি, এই সমস্ত যে শব্দগুলো এগুলোকে আমরা কি বলবো, স্ত্রীলিঙ্গ। এরপর আসছি ক্লীবলিঙ্গ। ক্লীব কথার ওখানে হচ্ছে জড় বস্তু, মানে যে শব্দটার দ্বারা এটা জড় পদার্থকে নির্দেশ করবে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, গাছ, পাখি ইত্যাদি যা কিছু জীব জড় জগৎ, এগুলোর বাইরে যে সমস্ত ইয়ে রয়েছে সেই জীব বস্তুই হোক বা জড় বস্তু, সেগুলোকে আমরা কি বলবো, ক্লীবলিঙ্গ। আর সবশেষে যেটাকে রেখেছি সেটা হচ্ছে উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ শব্দটার দ্বারাই দেখো বোঝা আছে, উভয় মানে কি না, যে লিঙ্গের দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয় জাতিকে নির্দেশ করবে তাকে আমরা কি বলবো, উভয় লিঙ্গ। দেখো এমন কিছু শব্দ আমরা বাংলা ভান্ডারে বলি, যেমন বলি যে সন্তান, সন্তান এখানে বলি কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, না, তাহলে সন্তান, শিশু, শিক্ষক শিক্ষিকা, পিতা মাতা, গুরু, আত্মীয়, প্রতিবেশী, এই যে শব্দগুলো, এই শব্দগুলো দ্বারা কি না, ফ্রেন্ডস যেটা আমরা বলা হয় বন্ধু, তাহলে এই শব্দগুলো দ্বারা দুটো কি বোঝানো হচ্ছে, স্ত্রী এবং পুরুষ, তাহলে এই জন্য আমরা এই শব্দগুলোকে কি বলবো, উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ মানে এই সমস্তগুলো শব্দগুলো স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝানো হচ্ছে বলে এগুলোকে বলবো কি আমরা, উভয় লিঙ্গ। দেখো আমরা এখানে লিঙ্গকে 4টি ভাগে ভাগ করে দেখিয়ে দিয়েছি, কি কি না, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ ও উভয় লিঙ্গ। পুংলিঙ্গের উদাহরণ তোমাদেরকে দেওয়া হলো, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ প্রত্যেকটারই উদাহরণ দেওয়া আছে। আশা করি বুঝতে পারবে, এবং ভিডিওটি যদি কেউ স্কিপ না করে দেখো তাহলে অবশ্যই তোমাদের কাছে সহজ হবে। এবার নেক্সট যে আসছি সেটা দেখো বচন। না বচন বা নাম্বার, তাহলে বচন মানে কি না, যে শব্দটার দ্বারা বা পদের দ্বারা কি একটা সংখ্যা নির্দেশ করবে। এখানে বচন বলতে আমরা সংখ্যাকে বুঝবো, যেমন যে এটা দেয়া থাকবে সেটা এক বচন নাকি বহু বচন, তাই তো, তাহলে আমরা বচন কাকে বলবো না, যার দ্বারা কোনো সংখ্যাকে নির্দেশ করা হয় তাকে আমরা বচন বলবো। এই বচনকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে, কি কি না, এক বচন ও বহু বচন। দেখো বোর্ডে লেখাও আছে যে আমরা বচনকে এখানে দুটো ভাগে ভাগ করেছি, কি কি, এক বচন আর বহু বচন। তাহলে এক বচন কাকে বলবো না, এক বচন মানে যা যে বচনের দ্বারা কি একটিকে নির্দেশ করবে, একটি সংখ্যাকে বোঝাবে তাকে এক বচন বলবো। আর বহু বচন কাকে বলবো না, যে শব্দ বা বচনের দ্বারা অনেকগুলি নির্দেশ করা হয় তাকে বলা হয় বহু বচন। যেমন ধরো একটি পাখি বললাম, আর পাখিগুলি, তাহলে একটি পাখি মানে কি এক বচন, একটিকে নির্দেশ করছে, আর পাখিগুলি মানে কি এখানে অনেকগুলি পাখিকে নির্দেশ করছে, এটা হচ্ছে বহু বচন। বললাম মাছ, মাছের ঝাঁক, তাই এক মাছ এখানে হচ্ছে এক বচন, মাছের ঝাঁক এটা কি বহু বচন। তাছাড়া পর্বত, পর্বত শৃঙ্গ, তারপরে পাহাড়, পাহাড় গুচ্ছ, এরকম ছাত্র, ছাত্র দল, এই সমস্ত যে সমস্ত ইয়ে আছে সেগুলোকে আমরা কি এক বচন এবং বহু বচনে বিভক্ত করে থাকি। এবং সবশেষে যে আলোচ্য বিষয়টিকে রেখেছি সেটা হচ্ছে শুদ্ধ বানান নির্ণয়। শুদ্ধ বানান মানে কি, এমন কিছু বানানের আমাদের অসুবিধা হয় যে আমরা বুঝতে পারি না কোনখানে কি হবে, তো সেই বানানটা আমাদের সঠিকভাবে নির্ণয় করা, মানে তলায় টিক ইয়ে আন্ডারলাইনই হোক বা উপরে টিক চিহ্ন হোক, যা হোক একটা দেওয়া থাকে। তো এটা দেখো শুদ্ধ বানানে এমন কিছু শব্দ, যেমন জীব যদি বলা হয় বলতে জয় দীর্ঘি জীব নাকি বলতে জয় রশ্মি জীব, এই বানান, এই যে বানান জীব বানান কি আমরা বলে থাকি না, বলতে জয় দীর্ঘি ব জীব, তাই তো। এরপর ধরো রইল প্রাণী, পয়রাফলা আকার মূর্ধন্যসী প্রাণী নাকি পয়রাফলা আকার মূর্ধন্যয় দীর্ঘি, তাহলে কোন বানানটা, অবশ্যই দীর্ঘি বানানটাই ঠিক। তাহলে এরকম তোমরা প্র্যাকটিস করতে করতে আরো অনেক উদাহরণ পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি মনে হয় যে সকলের কাছে শেয়ার করার প্রয়োজন তাহলে বন্ধুদের কাছে সকলে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে যাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে তাহলে এতটুকুই।